রাষ্ট্র সংস্কার শেষে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে অন্তর্বর্তী সরকার, গুরুত্ব পাবে রাজনৈতিক দলের প্রস্তাব। পাচারের অর্থ ফেরাতে সুইজারল্যান্ডের সহায়তা চান ডক্টর ইউনূস, বন্যার্তদের $1 মিলিয়ন অনুদানের আশ্বাস অস্ট্রেলিয়ার। বন্যায় প্রাণ গেল 52 জনের, ক্ষতিগ্রস্ত 54 লাখ মানুষ, পানি বাড়ছে লক্ষ্মীপুরে। সাবেক মন্ত্রী কামালের মদতে দর্জি থেকে 1000 কোটির মালিক আগস্টিন, প্রভাব খাটিয়ে নারায়ণগঞ্জ সিটি কর্মচারীদের বহু বাড়িগাড়ি। পূর্বাচল স্টেডিয়ামের টেন্ডার স্থগিত, রাওয়ালপিন্ডি টেস্টের সিরিজ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে আজ মাঠে নামবে বাংলাদেশ। দেখছিলেন শিরোনামগুলো। সংবাদ সকালের সাথে আছে আমি ফারজান আলিনা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে সংস্কার প্রস্তাব গ্রহণ করা সহ প্রশাসনের সংস্কার এবং জবাবদিহিতা নিশ্চিতের সিদ্ধান্ত নিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এসব তথ্য জানান সৈয়দা রিজওয়ানা হাসান। এ সময় তিনি জানান, বৈঠকে কালো টাকা সাদা করার সুযোগ বন্ধ করে অর্থ পাচার রোধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। সেই সঙ্গে নিত্যপণ্যের সিন্ডিকেট ভেঙে পণ্যমূল্য সহনীয় রাখতে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকেও কাজ করতে বলেছেন তিনি। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। বৃহস্পতিবার সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় উপদেষ্টা পরিষদের বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেয়ার কথা জানান সৈয়দা রিজওয়ানা হাসান। এর মধ্যে অন্যতম সিদ্ধান্ত হলো রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব গুরুত্বের সঙ্গে দেখবে অন্তর্বর্তী সরকার। ভালো কিছু কর্মকর্তা কর্মচারী তো দরকার পড়ে, তাই না? তো যদি আমরা দেখি যে এফিসিয়েন্সি আছে, তার ব্যাপারে কোনো তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের প্রয়োজন নাই। আমাদেরকে তো কাজটা নিয়ে আগাতে হবে। আমি যদি আগের সময়ে যারা কোনো ভালো পোস্টে ছিল তাদের কাউকেই নেব না এমন নীতিগত সিদ্ধান্তে চলেছে, তাহলে আমি কাজ আগাবো কেমন করে? বন, পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয়ের এই উপদেষ্টা জানান, কোনো কর্মকর্তার বিরুদ্ধে সুস্পষ্ট দুর্নীতির অভিযোগ থাকলে অবশ্যই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। মন্ত্রণালয়গুলোর জবাবদিহিতার জন্য প্রতি মাসেই প্রতিটি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নোট আকারে প্রকাশ করা হবে। রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখবো। তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলোও গ্রহণ করব। সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে। কোন কোন মন্ত্রণালয় কি কাজ করেছে, সরকার কি কাজ করেছে, সেগুলোর ব্যাপারে একটা নোট প্রস্তুত করে আপনাদেরকে দিয়ে দেব। কালো টাকা সাদা করার সুযোগ থাকছে না আর। একই সঙ্গে অর্থ পাচার রোধে ব্যবস্থা গ্রহণ করেছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। বাজার সিন্ডিকেট ভেঙে দিয়ে নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে আনতে কাজ শুরু করেছে সরকার। কালো টাকা সাদা করার যে বিধি এবং রীতি, সেটা বন্ধ করে দেয়া হবে। হ্যাঁ, কারণ এখান থেকে সরকার যেটুকুন টাকা আনতে পারে সেটুকুন টাকা দিয়ে সরকারের যে খুব বেশি কিছু আগায় তা না, বরং মূল্যবোধটা অনেক বেশি অবক্ষয়িত হয়। অর্থ পাচারের বিরুদ্ধে কার্যক্রম শুরু হয়ে গেছে। অত্যাবশ্যকীয় পণ্যের দাম মানুষের ক্রয় সীমানার মধ্যে রাখতে যা যা করার দরকার সরকার সেই কাজগুলো করা শুরু করে দিয়ে। বঙ্গবন্ধু পরিবারের সুরক্ষা আইন বৈষম্যমূলক উল্লেখ করে এটি বাতিলের সিদ্ধান্ত হয় বলে জানান তিনি। আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে বন্যায় ক্ষতিগ্রস্ত রফতানিমুখী শিল্পের সুরক্ষায় সরকারের পদক্ষেপের কথা জানানো হয়। এছাড়া সাফ ফুটবল চ্যাম্পিয়ন দলকে সম্বর্ধনা দেয়া হবে বলেও উল্লেখ করেন এই উপদেষ্টা। এছাড়া রাওয়ালপিন্ডিতে ঐতিহাসিক জয়ের কারণে ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন উপদেষ্টারা। ফুটবল টিমের জন্য আমরা একটা সম্বর্ধনা আয়োজন করব। জাতীয় ক্রিকেট দল আপনারা জানেন যে পাকিস্তানকে হারিয়েছে। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বোর্ডকে অভিনন্দন জানিয়েছি। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। নির্বাচন ও দেশের সামগ্রিক পরিস্থিতির স্থিতিশীলতায় অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার করবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে অন্তর্বর্তী সরকারের আলোচনা
চলমান থাকবে। বিকেলে যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বাসভবনে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দল। সাথে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ও আমির খসরু মাহমুদ চৌধুরী। প্রায় 1.5 ঘণ্টা ব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। বলেন, প্রয়োজনীয় সংস্কারের পাশাপাশি নির্বাচনের তারিখ ঘোষণার দায়িত্ব অন্তর্বর্তী সরকারের। যোগ্যতা দিয়ে খুব দ্রুত তারা একটা স্টেবল অবস্থায় নিয়ে আসতে পারবেন এবং একই সঙ্গে তারা একটা নির্বাচনের দিকেও যেতে পারবেন এবং প্রয়োজনীয় সংস্কার সমূহ তারা পূরণ করবেন বলে আমরা বিশ্বাস করি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হবে পর্যায়ক্রমে। না, আমরা কোনো তারিখ বলিনি, ওরা প্রয়োজনে ওনারই তো তারিখ বলবেন, আমরা তো তারিখ বলবো না। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত আনতে সুইজারল্যান্ডের সহযোগিতা চেয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো রেংলির রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাতে এলে এর সহযোগিতা চান তিনি। এ সময় দেশটির রাষ্ট্রদূত অন্তর্বর্তী সরকারকে সমর্থন করে বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারের কথা বলেন। পরে বাংলাদেশকে অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিমসন দেখা করতে এসে ডক্টর ইউনূসের কাছে ছাত্র আন্দোলনে নিহতদের জন্য শোক প্রকাশ করেন। বৈঠকে বঙ্গোপসাগরের নিরাপত্তা এবং রোহিঙ্গা সংকট, মানবাধিকার, অর্থনৈতিক কর্পোরেশন, ট্যাক্স, শুল্ক এবং সংখ্যালঘু ইস্যু সহ নানা ইস্যুতে আলোচনা হয়। এ সময় বন্যার্থদের জন্য একটি দাতব্য সংস্থায় $1 মিলিয়ন অনুদান দেওয়ার ঘোষণা দেন অস্ট্রেলিয়ার হাইকমিশনার। বন্যা কবলিত 11 জেলার মধ্যে লক্ষ্মীপুর ও কুমিল্লা ছাড়া বেশিরভাগ এলাকায় পরিস্থিতি উন্নতি হয়েছে। তবে এখনো পানিবন্দী লাখো মানুষ। অনেকেই আছেন আশ্রয় কেন্দ্রে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে খাদ্য এবং বিশুদ্ধ পানির তীব্র সংকট। সেই সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। নষ্ট হয়েছে ফসলি জমি। সহকর্মীদের পাঠানো তথ্য এবং চিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। কুমিল্লায় গোমতী ও কাকরি নদীর পানি বিপদ সীমার 3 সেন্টিমিটার নিচ দিয়ে বইছে। পানিবন্দী অন্তত 11 লাখ মানুষ। 724টি আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছেন প্রায় 81,000 মানুষ। মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট উপজেলার বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এসব এলাকায় পর্যাপ্ত ত্রাণ না পাওয়ার অভিযোগ দুর্গতদের। সেই সঙ্গে দেখা দিয়েছে পানিবাহিত রোগবালাই। ফসলে ত্রাণ ঢুকতেছে না, মানে যা দিচ্ছে হাইওয়েতে টুকটাক আসে এই অঞ্চলে যারা মিলে দেয় সার্গা বাইরে কোনো আমরা অবদান পাইতেছি না। প্রায় ঘরের অধিকাংশই ফসল অথবা হাত পা গা হয়ে গিয়েছে। বন্যার প্রভাবে সবজির দাম আকাশচুম্বী। সেই সাথে বেড়েছে মোমবাতির দাম। 5 টাকার মোমবাতি বিক্রি হচ্ছে 15 থেকে 20 টাকা। দোকানদাররা সিন্ডিকেটের কারণে এগুলো করে। যে মোমবাতি 5 টাকা ডজন, 12 পিস 60 টাকা, এই মোমবাতি 100 টাকা দিয়ে কিনা লাগে। মেঘনা নদীর পানি বাড়ায় লক্ষ্মীপুরের বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। অন্তত 8 লাখ মানুষ পানিবন্দী। তাদের মধ্যে 40,000 মানুষ আশ্রয় কেন্দ্রে অবস্থান করছে। নোয়াখালী হয়ে যে আপনার রহমতখালী খাল হয়ে যে পানিগুলো আসতেছে, এই পানিগুলো আপনার হচ্ছে ক্রমান্বয়ে রাস্তাঘাট ডুবে যাচ্ছে। নোয়াখালীতে ধীরে ধীরে নামছে বানের পানি। জেলার 21 লাখ মানুষ পানিবন্দী। 1300টি আশ্রয় কেন্দ্রে এখন অবস্থান করছে অন্তত 2 লাখ মানুষ। ফেনী শহরের বন্যার পানি নামলেও পেট্রো বাংলা তুলাবাড়ি এলাকায় এখনও জলাবদ্ধতা রয়েছে। আশ্রয় কেন্দ্র থেকে ফিরে বাড়ি পরিষ্কারে বেগ পেতে হচ্ছে ক্ষতিগ্রস্তদের। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও পানির নিচে তলিয়ে ফসলি জমি। ক্ষতি হয়েছে অন্তত 7,500 হেক্টর রোপা আমন ফসলের। আমরা খালি ভাদ্র মাস ঢুকছে মাত্র ওই জমিগুলা লাগান শুরু করছি বলে তাড়াতাড়ি লাগালে তাহলে তাড়াতাড়ি বালা, কিন্তু খালি লাগাইয়া সারি এমন 4-5 দিন হয়েছে না, ইন্ডিয়ার পানি সেরা একদম পুরা তল করে লাইছে। মৌলভীবাজারে পানি নামার সাথে সাথে ফুটে উঠেছে ক্ষতচিহ্ন। 13টি সড়কের প্রায় 40 কিলোমিটার বেহাল, বিধ্বস্ত টিনের ঘর। গরবিতে এখন কাদা, ঘর নষ্ট হয়ে গেছে। এখন আমরা এখন ঘরে যেতে পারছি না। ভোলায় জোয়ারে তলিয়ে অন্তত 30,000 হেক্টর জমির আমনের চারা ও বীজতলা। এমন বাস্তবতায় কিভাবে ঘুরে দাঁড়াবেন সেই চিন্তায় দিশেহারা কৃষকরা। এমন ধানের বীজতলা 3 বার পানি উঠছে, তলা সবই গেছে,
আমার টাকা নাই দেখে করতে পারি না যা মানে আমার হইতে গিয়ে বীজ হইতে গিয়ে একবার মনে করেন 20,000 টাকা লস হয়ে গেছে। এটা গেছে পানির তলে। বৃষ্টি না হলে দ্রুত বন্যা পরিস্থিতি উন্নতি হওয়ার আশা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, বন্যার আরো খবর জানাতে লক্ষ্মীপুর থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী সাইফুল ইসলাম স্বপন। স্বপন, বন্যার পানি কি কমতে শুরু করেছে কিনা এবং ত্রাণ কার্যক্রম এখন পর্যন্ত কেমন দেখছেন আমাদের জানান। লীনা, আপনি যেমনটি জানতে চাচ্ছেন যে আসলে লক্ষ্মীপুরে বন্যা পানি কমতেছে কিনা, কিন্তু লক্ষ্মীপুরে যে নোয়াখালী এবং ফেনী থেকে যে পরিমাণে পানি আসছে সেই পরিমাণ পানি কিন্তু রহমতখালী নদী, ওয়াবদা খাল ও ডাকাতা নদী দিয়ে মেঘনা নদীতে যেতে পারছে না। কারণ হচ্ছে যে লক্ষ্মীপুরের রায়পুর বাজারে ডাকাতিয়া নদীতে বাঁধ দিয়ে মাছ চাষ করার কারণে এবং রামগঞ্জ উপজেলার রামগঞ্জ বাজারেই কিন্তু বাজার খাল, বীরেন্দ্র খাল দখল করে যে পরিমাণে দোকানপাট নির্মাণ করা হয়েছে, অবশ্য দুই জায়গাতেই কিন্তু পানি বাধাগ্রস্ত হয়ে রামগঞ্জ এবং রায়পুরে ব্যাপক বন্যার সৃষ্টি হয়েছে। প্রশাসনের যারা বন্যায় আক্রান্ত হয়েছে তারা দাবি করছেন যে রায়পুরে ডাকাতিয়া নদী যেখানে বাঁধ দিয়ে মাছ চাষ করা হচ্ছে এবং রামগঞ্জে বীরেন্দ্র খাল যেখানে খালগুলো দখল করে দোকানপাট নির্মাণ করা হচ্ছে, বাড়িঘর নির্মাণ করা হচ্ছে, সেগুলো উচ্ছেদ করে দ্রুত পানি নামার ব্যবস্থা করার জন্য। এছাড়াও যে লক্ষ্মীপুরের রহমতখালী খালের বেশ কিছু জায়গায় প্রভাবশালীরা বাঁধ দিয়ে মাছ চাষ করছে, সেখানে প্রশাসনের পক্ষ থেকে বাঁধগুলো খুলে দেওয়া হয়েছে। আরও কিছু বাঁধ আছে, সেগুলো খুলে দেওয়া হবে বলে বন্যা ক্ষতিগ্রস্ত লোকজন আশা প্রকাশ করছে। এছাড়া যে লক্ষ্মীপুরে গতকালকে বৃষ্টি এবং নোয়াখালী ফেনী পানির কারণে প্রায় 1 ইঞ্চি 2 ইঞ্চি করে পানি বৃদ্ধি পেয়েছে। তো এখানকার যে লক্ষ্মীপুরে প্রায় 10 লাখ লোক পানিবন্দী হয়ে আছে এবং আশ্রয়কেন্দ্রে 60 থেকে 70 হাজার লোকজন আশ্রয় নিচ্ছে। প্রতিদিন আশ্রয়কেন্দ্রের সংখ্যা, আশ্রয়কেন্দ্রে বন্যা আক্রান্তদের সংখ্যা বাড়ছে। তো এখানে যারা ত্রাণ দিতে আসছে তারা ত্রাণ দিচ্ছে, এখনো পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ পৌঁছানে বলে তারা অভিযোগ করছে। যারাই ত্রাণ দিতে আসছে তারা বেশিরভাগই 50 থেকে 60% মানুষ তারা নিজ হাতে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে ত্রাণ বিতরণ করেন এবং যারা আসছেন অনেকে বেশিরভাগই মানুষ রাস্তার পাশে তারা ত্রাণ দিয়ে চলে যাচ্ছে। তো প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা ত্রাণ দিতে আসছেন, প্রশাসনের সাথে যোগাযোগ করে যেন যারা প্রত্যন্ত অঞ্চলে আছেন, যারা পানিবন্দী আছে তাদেরকে যেন ত্রাণ পৌঁছে দেওয়া হয়। এছাড়া লক্ষ্মীপুরে এখন পর্যন্ত যে পরিমাণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তার সাথে সাথে মাছ এবং গবাদি পশু ক্ষতিগ্রস্ত হচ্ছে। বিশেষ করে যারা ত্রাণ দিতে আসছে তাদেরকে শিশু খাদ্য এবং পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট নিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছেন। লীনা, এ ছিল লক্ষ্মীপুর থেকে বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর। স্বপন, আপনাকে ধন্যবাদ। দর্শক, লক্ষ্মীপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সাইফুল ইসলাম স্বপন। জুলাই গণহত্যার ঘটনায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও একটি হত্যা মামলা হয়েছে। এই মামলায় গণহত্যায় উস্কানির অভিযোগে আসামি করা হয়েছে 32 সিনিয়র সাংবাদিককেও। বিস্তারিত জানাচ্ছেন সাবরিনা মজুমদার। যখন ব্রাশ ফায়ার করে তখন আমার ছেলে সামনে ছিল, তখন সে অন্যদের যখন গুলি করতেছিল তখন সে বলছিল তাদেরকে গুলি করেন, আমাকে গুলি করেন বলে, যখন যে বুকটা পেতে সামনে বলে আমাকে গুলি করেন বলে আমার ছেলে সম্মুখভাগে ছিল, তখন তাকে ডাইরেক্ট বুকের গুলি করে দিছে। ছাত্র জনতার আন্দোলনের মুখে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। এ বিক্ষোভে গিয়ে শ্যামলীর রিং রোডে পুলিশের গুলিতে নিহত হয় 17 বছরের নাসির হাসান রিহান। এই অভিযোগ থেকে দায় মুক্তি দিতে পারি না। বৃহস্পতিবার রিহানের বাবা গোলাম রাজা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় শেখ হাসিনা সহ 52 জনের বিরুদ্ধে হত্যার অভিযোগ দায়ের করেন। এই মামলায় আসামিদের মধ্যে গণহত্যায় উস্কানির দায়ে 32 জন সিনিয়র সাংবাদিককেও অভিযুক্ত করা হয়। রিহানের বাবা মোহাম্মদ গোলাম রাজ্জাক, ওনার পক্ষ থেকে এই অভিযোগটি দায়ের করা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী এবং তার মন্ত্রী পরিষদের তৎকালীন যারা খুব অ্যাক্টিভ ছিলেন সেই সদস্য, পুলিশের সদস্য যারা দায়িত্বশীল পর্যায়ে ছিলেন, সাথে সাংবাদিক, কলামিস্ট, তারপরে যারা নিজেদেরকে সুশীল দাবি করেন, টকশো করেন,
এদেরকে আসামি করা হয়েছে। মামলার আইনজীবী জানান, গেল ৩ আগস্ট শেখ হাসিনার সংবাদ সম্মেলনে প্রশ্ন করে উস্কানি ও টকশোতে এসব সাংবাদিকদের বিরুদ্ধে গণহত্যার বৈধতা দেওয়ার অভিযোগ আনা হয়েছে। একটা বোকা প্রশ্ন আর বাংলাদেশ নিয়ে প্রশ্ন করতে চাই, অবশ্যই। হ্যাঁ, তো ওটাও তো রুটিন কাজ, ওটা বলতে হয়। আর আমি তো আছি। জি, আপনার প্রশ্রয় মাননীয় প্রধানমন্ত্রী। ৩ আগস্ট যেদিন এই তৎকালীন সরকার পদত্যাগের জাস্ট একদিন আগে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে কিছু সাংবাদিক এবং সাংবাদিক নেতারা প্রধানমন্ত্রীকে এই মর্মে আশ্বাস দেন যে আমরা আপনার সাথে আছি, আপনারা এই আন্দোলন দমন করার জন্য যা করার করবেন, আমরাও যা করার আপনাকে হেল্প করার জন্য করব। চায়না থেকে ফিরে প্রধানমন্ত্রী যখন সাংবাদিক সম্মেলন করলেন, সেখানে প্রধানমন্ত্রীকে কিছু প্রশ্ন করা হয়েছিল। আপনারা দেখে থাকবেন যে ওগুলো প্রশ্ন না, ওগুলোর মধ্যে আসলে প্রশ্ন থাকে না, ওগুলোর মধ্যে থাকে শুধু প্রধানমন্ত্রীর প্রশংসা। এ পর্যন্ত হাসিনার বিরুদ্ধে হওয়া ১০২ মামলার মধ্যে ৮টি দায়ের হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। ট্রাইব্যুনাল পুনর্গঠন হলে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করার আবেদন করবে তদন্ত সংস্থা। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে পাশে থাকার আশ্বাস দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরই অংশ হিসেবে 25টি শহীদ পরিবারকে নগদ অর্থ প্রদান করেছে দলটির ঢাকা মহানগর উত্তর শাখা। এদিকে সমস্ত গণহত্যার বিচার দাবি করে জাতিসংঘের প্রতিনিধিদের সাথে বৈঠক করেছেন জামায়াত নেতারা। আরো জানাচ্ছেন শাহিদুজ্জামান সাকিব। বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদ পরিবারগুলোর সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর। বৃহস্পতিবার সকালে রাজধানীর উত্তরার একটি রেস্টুরেন্টে এ সভা হয়। এ সময় জামায়াতের ঢাকা উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, শহীদ ও আহত পরিবারগুলোর পুনর্বাসনে পাশে থাকবে জামায়াত। আমরা 2 লাখ করে প্রত্যেক শহীদ পরিবারকে দেওয়ার, কাউকে 1 লাখ পৌঁছে দিয়েছি, কাউকে এনাদের 1 লাখ আমরা আবার পৌঁছে দিব ইনশাল্লাহ। 2 লাখ করে সবাইকে দিচ্ছি, আহতদেরকে 50,000 টাকা করে দিচ্ছি। আমাদের আমির সাহেব বলেছেন এদের কর্মসংস্থান ব্যবস্থা করতে অথবা ব্যবসায়ের পুঁজি দিয়ে দিতে। অনুষ্ঠানে শহীদ পরিবারের সদস্যরা স্মৃতিচারণ করার সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন। আমার ছেলেকে 2টা গুলি করা হয়েছে, একটা গলায়, একটা বুকের পিছনে। দেশের জন্য যুদ্ধ করছি, আজকে আমার ছেলেই হয়েছে, শহীদ হয়েছে। আমার ছেলেটা শহীদ হইল এই জায়গাতে। আমার একটা ছেলে বাবা, এই ঢুকে আমার আর কেউ নেই। এই ছেলের উপরে আমার ভরসা ছিল। ছোট ছেলেটা এখন আমার সাথে আসছে, ক্লাস 9-এ পড়ে। এই ছেলেটা আমার টার্গেট ছিল যে তাকে আমি বিএসসি ইঞ্জিনিয়ার বানাবো, কিন্তু আল্লাহ পাকে তাকে শহীদের হিসেবে কবুল করে তাকে নিয়ে গেছে। পরে নিহতদের স্মরণে দোয়া মোনাজাত করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। বিধবা স্ত্রী, এদিকে দুপুরে গুলশানের জাতিসংঘ ভবনে সংস্থাটির প্রতিনিধি দলের সাথে বৈঠক করেন জামায়াত নেতারা। বৈঠক শেষে জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, স্বৈরাচার হাসিনা সরকারের আমলে ঘটা সব গণহত্যার বিচারের দাবি করেন তারা। অত্যন্ত প্রমিজিং সেনা কর্মকর্তার যে হত্যাকাণ্ড ঘটেছে, সেই হত্যাকাণ্ডের সাথেও এই স্বৈরাচার জড়িত ছিল, আমরা সেটা উল্লেখ করেছি। আমরা উল্লেখ করেছি হেফাজতের যে সমাবেশ ছিল, সেই সমাজেতে মাস কিলিং হয়েছিল, শত শত লোকের হত্যাকাণ্ড তারা ঘটিয়েছিল। আর সর্বশেষ এই মহা গণবিপ্লব, সকল শ্রেণীর মানুষের যে বিপ্লব, ছাত্র জনতার যে বিপ্লব, এই বিপ্লবকে ব্যর্থ করার জন্যে যে নির্বিচারে তারা হত্যাকাণ্ড চালিয়েছিল, এটাকে আমরা বলেছি এটা জেনোসাইড, গণহত্যা। এটাকে জেনোসাইড হিসেবে টেক আপ করে যেন সুষ্ঠু বিচার হয়, সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। ন্যায় বিচার নিশ্চিতে প্রয়োজনে আইন সংশোধনেরও পরামর্শ দেন জামায়াত নেতারা। কতিপয় আইন সংশোধনের মাধ্যমে। শাহিদুজ্জামান সাকিব, দেশ টিভি, ঢাকা। দর্শক, সাপ্তাহিক ছুটির দিনে নিত্যপণ্য এবং মাছের বাজারদর জানতে লালমনিরহাট এবং বাগেরহাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জামাল বাদশা এবং এস সোহান। প্রথমে আমরা চলে যেতে যাচ্ছি লালমনিরহাটে। জামাল, নিত্যপণ্যের বাজারদর কেমন দেখছেন এবং কি বলছেন ক্রেতারা? লিনা আসলে লালমনিরহাটে
আজকে ছুটির দিনে কিন্তু বাজার সকাল থেকে কয়েকটি বাজার ঘুরে দেখেছি এবং এই বাজারে নিত্যপণ্যের যে মূল্য রয়েছে সেটি কিন্তু বলা যায় অপরিবর্তিত, অর্থাৎ গত 2 মাস ধরে কিন্তু এই নিত্যপণ্যের বাজারে অদৃশ্য একটি আগুন রয়েছে। তবে স্বস্তির খবর হচ্ছে সবজির বাজারে কিন্তু স্বস্তি ফিরতে শুরু করেছে। আর আমি যদি একটু বলি, মাছের বাজারের ক্ষেত্রে ছোট মাছের দাম কিছুটা বেড়েছে, এছাড়া মাংসের বাজার কিন্তু অপরিবর্তিত রয়েছে। সব মিলিয়ে যে ভোক্তারা রয়েছে তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা আমাদেরকে জানিয়েছেন যে সবজির বাজারে স্বস্তি থাকলেও এই নিত্যপণ্যের বাজারে এসে কিন্তু তারা অনেকটাই হিমশিম আসলে খেতে হচ্ছে তাদের। আমি একটু যদি বাজারের দামগুলো বলতে চাই, যে মসুর ডাল যে রয়েছে 120 টাকা দরে বিক্রি হচ্ছে চিকনটি, মোটা মসুর ডাল 105 টাকায়, চিনি 125 টাকায় এবং আটা 40 থেকে 45 টাকা বিক্রি হচ্ছে, খোলা লবণ 20 টাকা। এক্ষেত্রে আবার সয়াবিন তেল খোলা ক্ষেত্রে কিন্তু 5 টাকা প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে। আরেকটি বিষয় হচ্ছে, যদি জানাতে চাই যে গতকালকেও কিন্তু যে ডিম 48 টাকা বিক্রি হয়েছে, সেই ডিমের দাম কিন্তু আজকে আবারও সরবরাহ কম থাকার অজুহাতে দাম কিছুটা বেড়েছে, অর্থাৎ আজকে কিন্তু 50 টাকা পাইকারি দরে বিক্রি হচ্ছে। এই মুহূর্তে আমি কিন্তু লালমনিরহাটের গোশালা বাজার রয়েছি। এই গোশালা বাজারের বেশ কিছু ব্যবসায়ীর সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে সরবরাহ কম থাকার কারণে ডিমের দাম বেড়েছে। আরেকটি স্বস্তির খবর হচ্ছে, গত কয়েকদিন আগে যে ঝাঁজ মরিচের ক্ষেত্রে আমরা দেখেছি, সেই মরিচের দাম কিন্তু তুলনামূলকভাবে আজকে অনেকটাই কমে এসেছে। সব মিলিয়ে যারা ব্যবসায়ী রয়েছেন তাদের যেটি দাবি, যে সবজির ক্ষেত্রে সরবরাহ কিছুটা বৃদ্ধি পাওয়ার কারণে দাম তা স্বস্তিতে ফিরেছে। আর নিত্যপণ্যের ক্ষেত্রে কিন্তু ভোক্তারা ওই গত 2 মাস আগ থেকেই হিমশিম খাওয়ার যে ধারাবাহিকতা সেটি কিন্তু অব্যাহত রয়েছে। ভোক্তাদের দাবি, এই নিত্যপণ্যের বাজার কিন্তু দ্রুতই লাগাম টানতে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছে তাদের কিন্তু আসলে নজরদারি বাড়াতে হবে বলে দাবি উঠেছে। আর এ বিষয়ে আরও জানতে, অর্থাৎ সবজির বাজার এবং মাছের বাজারে আরও খবর জানাতে আমরা এখন যাব বাগেরহাটে। সেখানে রয়েছেন সহকর্মী সোহান। সোহান, আমাদেরকে জানাবেন যে বর্তমানে বাগেরহাটের বাজারের কি পরিস্থিতি রয়েছে আপনার কাছে? বাগেরহাটে আসলে সব ধরনের মাছের সরবরাহ কিন্তু কমেছে, যার ফলে বাগেরহাটের যে বাজার রয়েছে সেই বাজারে মাছের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে। আমরা সকাল থেকে দেখেছি যে বাগেরহাটে ইলিশ সহ সব ধরনের মাছ কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। আজকের বাজারে বাগেরহাটে কেজি ইলিশ বিক্রি হচ্ছে 1500 থেকে 1600 টাকা। আধা কেজি থেকে 750 গ্রাম ওজনের যে ইলিশ রয়েছে তা বিক্রি হচ্ছে 1200 থেকে 1300 টাকা। আর এছাড়া এর থেকে ছোট যে সাইজ 5 থেকে 60 কেজি ওজনের যে ইলিশ রয়েছে সেই ইলিশ কিন্তু 600 থেকে 850 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া সাগরের অন্যান্য যে মাছ রয়েছে, তুলারডাটি, কঙ্কন, রূপচাঁদা, পোমা, জাবা, ফ্যাসা, এইসব মাছও কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে বাগেরহাটের বাজারে। অন্যদিকে বাগেরহাটের স্থানীয়ভাবে উৎপাদিত যেসব মাছ রয়েছে সেই সব মাছের সরবরাহ কিন্তু বাগেরহাটে কমছে। ব্যবসায়ীরা বলছেন যে বৈরী আবহাওয়ার কারণে মাছ আহরণ করতে অসুবিধা হওয়ায় কিন্তু এসব মাছের সরবরাহ কমেছে। আমরা দেখেছি এই বাজারে রুই, কাতলা, মৃগেল, গ্রাস কাপ আর এসব মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 400 টাকা কেজি পর্যন্ত। এছাড়া চিংড়ি, ফাঁসা, টেংরা এসব বিক্রি হচ্ছে 500 থেকে 800 টাকা পর্যন্ত। পাতারি বিক্রি হচ্ছে আকার ভেদে 600 থেকে 1000 টাকায়। এছাড়া আমরা দেখেছি বাগেরহাটে পাঙ্গাস এবং তেলাপিয়া বিক্রি হচ্ছে 150 থেকে 220 টাকা কেজি পর্যন্ত। বাগেরহাট থেকে এই ছিল মাছের বাজার দরের সর্বশেষ। লিনা, জামাল এবং সোহান, আপনাদের দুইজনকে অসংখ্য ধন্যবাদ। দর্জি থেকে 1000 কোটি টাকার মালিক বনে গেছেন রাতারাতি, অথচ তেমন কেউ তাকে চেনেন না, নামও শোনেননি কখনো। স্বৈরাচারী আওয়ামী লীগের কোনো কাগজে কলমেও খুঁজে পাওয়া যায়নি তার নাম। টঙ্গীর বিস্ময় জাগানো এই ব্যক্তির নাম আগস্টিন পিউরিফিকেশন। এই বিলিয়নিয়ারের বিপুল সম্পদের উৎসের সন্ধানে এম এ আজিমের অনুসন্ধানী রিপোর্টে থাকছে আরও অনেক চাঞ্চল্যকর সব তথ্য।
সেলাই মেশিনের সুই সুতোর খেলায় দারুণ দক্ষ আগস্টিন পিউরিফিকেশন। সেই দক্ষতায় চমকে দেয়া মাত্রা যোগ করে তিনি বন্ধুত্বের সুতোয় বাঁধেন স্বৈরাচারের অত্যন্ত প্রভাবশালী মন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে। এরপর বছরের পর বছর ধরে চলে এই দুই বন্ধুর টাকা বানানোর আশ্চর্য এক সেলাই কল। কামাল আগস্টিনের এই সেলাই কলের নাম মেট্রোপলিটন খ্রিস্টান কোঅপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড। কেবলমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বীদের এই কোম্পানিতে আসাদুজ্জামান খান কামালকে যুক্ত করেন আগস্টিন। স্বৈরাচারের স্বরাষ্ট্রমন্ত্রীকে অবৈধ নানা সুবিধা দিয়ে আগস্টিন নামেন লুটপাটে। কামালের প্রভাবকে কাজে লাগিয়ে আর নিরীহ খ্রিস্টান ধর্মাবলম্বীদের নাম ভাঙিয়ে আগস্টিনের বিত্ত বৈভব ফুলে ফেপে উঠতে থাকে। টঙ্গীর পাগারে এই রাজপ্রাসাদ সমতুল্য বাড়ির মালিক আগস্টিন পিউরিফিকেশন। এলাকাবাসী বলছে 15 বছর আগে এখানে ছিল একটি টিনের ঘর। আগস্টিন ছিলেন এখানকার একজন সামান্য দর্জি। এর আগে টিন সিট বাড়ি ছিল, পলডের ব্যবসা করতো, আবার এই যে দর্জি ব্যবসা এরকম অনেক কিছু করতো। হ্যাঁ, একসময় টেইলার ছিল, আবার পাশাপাশি পলডের ব্যবসা করতো। হ্যাঁ, টিনের ছিল, কিন্তু তারা আধা পাকা বাড়ি ছিল। তথ্য অনুযায়ী রাজধানীতে অনুসন্ধানে দেশ টিভি টিম তেজগাঁও হুন্ডা গলির 63 নম্বর বাড়িতে একটি ফ্ল্যাট তার। একই গলিতে নির্মাণাধীন 7 তলা বাড়িটিও আগস্টিনের। এটা মালিক কে? মালিক হলো হাউজিং আপনার আগস্টিন পিউরিফিকেশন। হ্যাঁ, কি নাম? আগস্টিন। আগস্টিন এটা বাসা না, এটা হচ্ছে ওনার 3 তলায় একটা ফ্ল্যাট আছে। আগস্টিন পিউরিফিকেশনের রয়েছে মণিপুরি পাড়ায় আরও একটি ফ্ল্যাট। টঙ্গীর জিনুর মার্কেট এলাকায় 2টি বাড়ি, উত্তরার 16 নং সেক্টরে 5 কাটার প্লট, এশিয়ান টাউনে 2টি প্লট সহ অসংখ্য বাড়ি আর প্লট। আগস্টিন পিউরিফিকেশন ওনার ফ্ল্যাট নাম্বার কত? তো 5। একটাই? একটাই। এইটা একটা, ওই পাশে মনে হয় যে 2টা না? না, ওই পাশে ফ্ল্যাট আছে না, ওখানে তো জমি কিনা বিল্ডিং করতেছে। কথা বলতে আগস্টিনের বাড়িতে গিয়ে ভেতরে ঢোকার অনুমতি মেলেনি দেশ টিভির অনুসন্ধানী টিমের। নিরাপত্তা কর্মী জানায় বাড়িতে নেই আগস্টিন ও তার পরিবার। আগস্টিন পিউরিফিকেশন 2টা বাড়ি তার? বুঝি নাই। 2টা বাড়ি। 2টা বাড়ি। উনি কি আছে বাসায়? না। কে থাকে বাসায়? ঢাকায় গেছে, কোন জায়গায় গেছে আসলে। পরিবারের লোকজন থাকে এখানে? পরিবারের লোক ঢাকায়। শুধু দেশ নয়, আমেরিকা সহ বিভিন্ন দেশেও একাধিক বাড়ি গাড়ি করেছেন টঙ্গীর দর্জি আগস্টিন পিউরিফিকেশন। এর সবই করেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালকে বন্ধুত্বের সুই সুতোয় গেথে। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আমিরাতে 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবরের মধ্যে কার্যকর হতে যাচ্ছে সাধারণ ক্ষমা। বিভিন্ন কারণে অনিয়মিত অবৈধভাবে বসবাসরত বাংলাদেশি যাদের ভিসার মেয়াদ শেষ হয়েছে তারা এই সাধারণ ক্ষমার সুযোগ পাবেন। বিস্তারিত থাকছে দুবাই প্রতিনিধি আশিক ইসলামের তথ্যচিত্রে রায়হান কবির শুভ্রর ডেস্ক রিপোর্টে। দুবাইয়ে বাংলাদেশ কনসুলেট ভবনে কনসাল জেনারেল BM জামাল হোসেনের সভাপতিত্বে গেল বুধবার আমিরাতে অবৈধ বসবাসকারীদের শাস্তির মুখে পড়া শ্রমিকদের বিনা জেল জরিমানায় অবস্থান বৈধকরণ এবং দেশে ফিরে যাওয়ার জন্য ঘোষিত সাধারণ ক্ষমা বিষয়ে প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সেখানে এই বিষয়ে করণীয় নানা দিক নির্দেশনা তুলে ধরেন তিনি। এই দেশে অবস্থানরত অভিবাসী সবার জন্য কিন্তু এই সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। 1 সেপ্টেম্বর থেকে 31 অক্টোবর পর্যন্ত এই 2 মাস হচ্ছে সাধারণ ক্ষমার মেয়াদ। এই সময়ের মধ্যে এখানে বসবাসরত যারা অনিয়মিত, আনডকুমেন্টেড বা কাগজপত্র নেই, বা যারা বিভিন্নভাবে যে কোনো কারণে এখানে অবৈধ হয়ে গেছে, ভিসা নবায়ন করতে পারে নাই, তারা এই সাধারণ ক্ষমার আওতায় তারা এখানে বৈধ হতে পারবেন। এই সুবিধা পেতে দুবাইয়ের ভিসাধারীদের আল আবির ইমিগ্রেশনে এবং অন্য অঞ্চলের ভিসাধারীদের সংশ্লিষ্ট প্রদেশের অভিবাসন কেন্দ্রে যেতে হবে বলে জানান কনসাল জেনারেল। দুবাইয়ের ভিসাধারী যারা তারা যাবেন হচ্ছে
আল আওয়ির ইমিগ্রেশন সেন্টারে। দেশে যাওয়ার জন্য এক্সিট পারমিট পেতে মূল পাসপোর্ট এবং দূতাবাস বা কনসুলেট থেকে ট্রাভেল পারমিট লাগবে। ভিসাহীন থাকার জন্য কাউকে সাধারণ ক্ষমা চলাকালে কোনো জরিমানা দিতে হবে না, তবে ডকুমেন্ট প্রসেসিং এর জন্য দিতে হবে নির্ধারিত ফি। যারা সংযুক্ত আরব আমিরাতে অবৈধভাবে অনুপ্রবেশ করেছেন তারা পাসপোর্ট এবং বাংলাদেশি হিসেবে কোনো প্রমাণ বা সংশ্লিষ্ট দেশের ভিসার প্রমাণ ও আগের ভিসার তথ্য দিয়ে কনসুলেট বা দূতাবাস থেকে ট্রাভেল পারমিট সংগ্রহ করে সংশ্লিষ্ট ইমিগ্রেশনে এক্সিট পারমিট নিতে পারবেন। ভিসা নিয়মিত করা ও দেশে যাওয়ার প্রেক্ষিতে এক্সিট পারমিটের জন্য দিতে হবে নির্ধারিত ফি। এক্সিট পারমিট পাওয়ার 14 দিন পর তার মেয়াদ থাকবে। কিন্তু এখানে যারা আছে দে আর ভেরি মাচ ফ্লেক্সিবল রিগার্ডিং দোজ পিপল। এখানে লোকের ভিসা পেতে একদম কেউ যেটা মানে জব অফার পেয়ে যায় সঙ্গে সঙ্গে সেই এমপ্লয়মেন্ট ভিসা পেয়ে যাবে, বা ওই যেটা স্যার বললেন জব সিকার ভিসা, জব সিকার মানে ভিসা দিয়ে দিল তাকে, ভিসা দিয়ে দিল, ওইটা কন্টিনিউয়েশন। এছাড়াও নিয়োগকর্তা থেকে পলাতক ব্যক্তিরা এই সাধারণ ক্ষমার জন্য আবেদন করতে পারবেন, তবে এক্ষেত্রে পলাতক বা তামিম রিপোর্ট আপডেট করে সংশ্লিষ্ট ইমিগ্রেশনে যোগাযোগ করা হলে যথাযথ প্রক্রিয়ায় আবেদনকারীকে ইমিগ্রেশন কর্তৃপক্ষ পাসপোর্ট দিবেন। ট্রাভেল পারমিটটা যারা নিতে চান এবং দেশে যেতে চান তাদের জন্য খুব সহজেই আমরা এই সেবাগুলো দিব, খুব দ্রুত সময়ের মধ্যে দিব। আমরা একটা ফ্লো চার্ট করেছি। সাধারণ ক্ষমা চলাকালীন সময়ে বন্ধ থাকবে নতুন ভিসা কার্যক্রম। আমাদের যে আরব আমিরাতের সরকার যে সাধারণ ক্ষমাটা করলো, ঘোষণা করলো, আসলে এটা তো উপকৃত হয়েছে যে ফাইনটা ছিল এটা যারা অবৈধ আছে এদের ফাইনটা মাফ হবে, যে তারা যেন এই 2 মাসের মধ্যে ভিসা লাগায় নেয়। অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশি যাদের ভিসার মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে তারা সাধারণ ক্ষমার সুযোগ পাবেন। যারা ভিজিট ভিসায় এসেছেন তারাও বৈধ হওয়ার সুযোগ পাবেন সাধারণ ক্ষমা চলাকালীন সময়ে। নিউজ ডেস্ক, দেশ টিভি। অবরুদ্ধ গাজায় 3টি পৃথক অঞ্চলে 3 দিন করে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসরায়েল। উপত্যকায় পোলিও মহামারী রূপ নিতে পারে, জাতিসংঘের সতর্কবার্তার পরই এই ঘোষণা এসেছে। এ সময় দেয়া হবে প্রায় 6 লাখের বেশি শিশুকে পোলিও টিকা। এর মাঝে গাজায় চলছে ইসরায়েলি বাহিনীর ভয়ঙ্কর হামলা। লুৎফর কবিরের রিপোর্টে বিস্তারিত। গাজার নুসৈরাত শরণার্থী শিবিরে আবাসিক ভবন থেকে বের করে আনা হচ্ছে একের পর এক লাশ, যেখানে কোনো বার্তা না দিয়ে বৃহস্পতিবার বোমা হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলায় গুড়িয়ে দেয়া হয় একাধিক ভবন। আবাসিক ভবনে কেন বিমান হামলা হলো এ নিয়ে সদুত্তর দেয়নি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। মধ্য গাজার পাশাপাশি অন্যান্য জায়গায়ও চলে হামলা। উপত্যকার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় নতুন করে 1/2 শতাধিক ফিলিস্তিনির প্রাণ গেছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়া এবং টিকা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হওয়ায় গাজার শিশুদের নিয়ে সতর্ক করে আসছিল জাতিসংঘ। সেই আহ্বানে সাড়া দিয়ে উপত্যকায় 3 দিনের মানবিক যুদ্ধবিরতিতে সম্মতি হয়েছে স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েলি বাহিনী। পৃথক 3টি জায়গায় টিকা কার্যক্রম শুরু হবে 1 সেপ্টেম্বর থেকে, এরপর দক্ষিণ ও উত্তরাঞ্চলে। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে শুরু হচ্ছে টিকা কার্যক্রম। ওই সময় জাতিসংঘের WHO, ইউনিসেফ এবং UNRWA সহযোগিতায় থাকবে। 10 বছরের কম বয়সী 6,40,000-এর বেশি শিশুকে 2 ফোঁটা করে পোলিও টিকা খাওয়ানো হবে। পোলিও মহামারী রোধে কার্যকর ব্যবস্থা নিতে ইসরায়েলকে চাপ দিয়ে আসছিল জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। এর মাঝেই গাজা, ইউক্রেন এবং ভেনেজুয়েলার চলমান পরিস্থিতি নিয়ে বৃহস্পতিবার বৈঠকে বসেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা। সেখানে ফিলিস্তিন ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন জার্মান পররাষ্ট্রমন্ত্রী। দেখুন, সেখানে যা চলছে তাতে এখন যুদ্ধবিরতি পূর্বের চেয়ে অনেক বেশি জরুরি। গাজায় জিম্মিরা কোথায় কিভাবে আছে তা কল্পনা করাও কঠিন। স্বজনরা নিখোঁজ প্রিয়জনদের অবস্থান সম্পর্কে কিছুই জানে না, এমনকি তারা আদৌ বেঁচে আছে কিনা। গাজার 20 লাখের বেশি মানুষের পরিস্থিতির কথা বিবেচনা করা হলেও মানবিক যুদ্ধবিরতি প্রয়োজন। 2 Millionen Menschen in Gaza. গাজায় 10 মাসের বেশি সময় ধরে চলছে ইসরায়েলের অভিযান। এই সংঘাত বন্ধে হামাসের সঙ্গে চুক্তিতে পৌঁছাতে সম্প্রতি কাতারের আলোচনাও ফলপ্রসূ হয়নি। মধ্যস্থতাকারীদের সমঝোতার শর্তে হামাস ইসরায়েল কেউই একমত হতে পারেনি।
লুৎফর কবির, নিউজ ডেস্ক, দেশ টিভি।